বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। অনেক দিন পর আবারও ব্লগ করছি, তো দেখা যাক, যতদিন এখানে আছে আমি কন্টিনিউ করছি ব্লগটাকে। এতদিন ছিলাম, করব না করে আর করা হয় না, আর টাইমটারও একটা ব্যাপার আছে। তো ভাবলাম যতদিন আসি ফ্ল্যাটে না যাচ্ছি, ফ্ল্যাটে হয়তো একটা শ্যুট আছে আজকে হয়তো করতে পারবো না, আমার মনে হয় কালকে করতে হবে। কালকে করে আমি পরশুদিন যাব ফ্ল্যাটে, কারণ পরীক্ষা শুরু হয়ে যাবে আর একটা মাস আমাকে ফ্ল্যাটেই কাটাতে হবে। তো চলো ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। কলকাতা থেকে আসার পর ঘরে দুয়ারের যা অবস্থা, চারিদিক তাকানো যাচ্ছে না। মানে কি বলবো, মা যদি বাড়িতে থাকতো তাও একটু উঠোন বাড়িঘর ঝাড় দিত, মাও তো বাড়িতে থাকে না। একদম দুটো বাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে, মানে জাস্ট বলার ভাষা নেই, কি বলবো আর তোমাদের। সমস্ত কিছু মানে ওলট পালট আর কি। তো চলো তোমাদের আমার ঘরটা একটু দেখাই। তো আমাকে ইমিডিয়েট এখন ডাক্তারের কাছে যেতে হবে খুশকে নিয়ে। কলকাতায় নিয়ে গেছিলাম, কলকাতা যাওয়ার আগে হালকা একটু কাশি ছিল, ওষুধ খাইয়েছি, কিন্তু কলকাতা যাওয়ার পর থেকে বেশি কাশি হয়ে গেছে। তো আসার পরেও খুব শরীরটা খারাপ, জ্বর কাশি। তো ভাবলাম না, একবার কোচবিহার বুট কাছে নিয়ে যাই, ওখানে গেলে সুস্থ হয়ে যায়। তো এই যে এখন নিয়ে যাব। তো 11টার আগে আমাকে বার হতে হবে, 10টার মধ্যে। তো বাজে এখন 9টা, 1 ঘন্টা আছে হাতে। আমি খুশকি একটু পাশে বাড়ি কাকিমাদের কাছে দিয়ে আসলাম। তো ভাবলাম এই 1 ঘন্টার মধ্যে যতটুকু আমি একটু পরিষ্কার করতে পারি, না হলে এগুলো সব আমাকেই করতে হবে, এসে খুব চাপ হয়ে যাবে। তো চলো, বাসি বাসন টাসন সব একাকার অবস্থা, চলো দেখাই। নিলেও এখন কতটা সময়, ধরো এই দেখো এখানে আছে বাসন। আমার ঘরের অবস্থা তো মানে বলার ভাষা নেই, জাস্ট দেখো অবস্থা সব মানে এলোমেলো হয়ে আছে। আর দেখাচ্ছে না, উঠোনের অবস্থা তো এখনই দেখাবো তোমাদের, দেখলেই বুঝতে পারবে। চলো বাসনগুলো রেখে আমি আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই, খুব বাজে অবস্থা। আমার দিনগুলো এতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কি বলবো তোমাদের। মানে মনে হচ্ছে যেন আমি সত্যি পরীক্ষা দিচ্ছি, বা হয়তো ভগবান আমার পরীক্ষা নিচ্ছে, বা অনেক কঠিন পরিস্থিতি আমি যাচ্ছি। এমন দিন আমার আগে কখনো আসেনি। মানে আমি যে চাপের মধ্যে যাই, সে মানসিক চাপ হোক, শারীরিক চাপ হোক, প্লাস সংসারের চাপ হোক, সমস্ত চাপের মধ্য দিয়ে কিন্তু আমাকে যেতে হচ্ছে। তারপরেও সমস্ত দিক সামলে এই ভিডিও করা, বা ভিডিওটাও কাজ আমার, মানে কাজগুলো করা খুবই মানে কি বলবো। একদিকে বাচ্চা, একটার অসুখ সারতে না সারতে আরেকটার অসুখ, আরেকটা সারতে না সারতে আরেকটা অসুখ। ভগবান জানি না আমার বাচ্চাগুলোকেই কেন এত শরীরটা খারাপ করে দেয়, আমি সেটাই বুঝতে পারি না। তো অনেকটা চাপের মধ্য দিয়ে ভিডিও করতে পারছি না, তারপরেও দেখো ভাবছি যে না, যখন একটু ফাঁকা পাই একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। মানে এটা তো আমার একটা পেশা ছিল। একটা দিদিভাই বলেছে, যখন একটা কানা চোখে দেখতে পারে, মানে অন্ধ চোখে দেখতে পারে, তখন সর্বপ্রথম নাকি লাঠিটাকেই ফেলে দেয়। কথাটা বাস্তব হলেও সমস্তটা বাস্তব নয়, কারণ আমি লাঠিটাকে মানে ফেলে দেইনি, আমি লাঠিটাকে সযত্নে রেখেছি। তো দিদিভাই বলেছে লাঠিটাকে ঢিল মেরে ফেলে দেয় আর কি। না, সেটা নয় গো। সত্যি কথা বলতে সময়, তারপর আমার উপর যে চাপ যাচ্ছে, আমি কি মানে শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। আমাকে দেখলে মনে হয় আমার শরীর দেখে কেউ বুঝবে না যে আমি কতটা চাপের মধ্য দিয়ে সারাটা দিন কাটাই। ঘুম থেকে উঠে মানে রাতে ঘুম নেই, খাওয়া নেই, সারাদিন কাজের মধ্য দিয়ে যায়। মানে আমার শরীরটাকে যে আমি কি বানিয়ে ফেলেছি, বিশ্বাস করো, আমি খুব কম বয়সে আমার শরীর অসুস্থ হবে, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। বুঝতে পারলে, মানে অনেক কম বয়সে আমি অসুস্থ হয়ে যাব। মানে এতটা পরিশ্রম না নেওয়া যাচ্ছে না আর। তো যাকে তারপরেও আমাকে কাজ করতেই হবে, কারণ বুঝতেই পারছো সবটা, বসে থাকলে হবে না। আজ থেকে 5 বছর আগে, 6 বছর আগে, 1 বছর তো আমি অবশ্য আমার 6 বছর চলছে আমার এই সোশ্যাল মিডিয়াতে। 5 বছর আমার এপি ব্লগস, তার 1 বছর আগে আমি যুক্ত হয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে। এই 6 বছর জার্নিতে আমি যখন প্রথম ভিডিও করতাম, তখন তো উঠোনটা ছাড় দেওয়া হয়ে গেল। এবারে আমি বাসনটা ধুয়ে নেব। ধুয়ে চলো তোমাদের একটা জিনিস আগে দেখাই। এই যে দেখো গাছে কি সুন্দর বিনস হয়েছে। এই পাশের ফসলগুলো ভালো হয়েছে, ওই পাশেরগুলো ভালো হয়নি। এই যে ছোটো ছোটো বিনস হয়েছে গাছের মধ্যে। এই যে প্রথম যখন ভিডিও করতাম, কথাটা বলছি তার আগে দেখো আমার গাছগুলো কি সুন্দর হয়েছে। এই গাজর গাছও কত সুন্দর হয়েছে। একটা গাজর তুলে দেখলাম কত দূর ভিতরে হয়েছে, তো দেখলাম বেশি একটা হয়নি, তবে বেশ মিষ্টি হয়েছে গাজরগুলো। তো যেটা বলছিলাম, 6 বছর আগে যখন আমি ভিডিও করি, আমার উপর দিয়ে যেই সব ঝড়গুলো গেছিলো, আবারও সেই ঝড়গুলো উঠে এসেছে। জানি না সবাই সামলাতে পারবে কি না। আসলে এই ঝড় হচ্ছে মারাত্মক ঝড়, যেটা কি বলবো, মানে নিজের সাথে নিজের একটা লড়াই বলতে পারো। যখন প্রথম ভিডিও করেছিলাম, এত মানুষের এত কথা শুনেছি,
তারপর যখন আস্তে আস্তে আমি ইনকাম করা শুরু করলাম, আস্তে আস্তে আমার নাম হলো, আস্তে আস্তে আমাকে যখন সবাই চিনতে লাগলো, সবার মুখে মুখে এপি ব্লগস যখন শুনতে লাগলো, তখন সবাই আমার পরিচয় দিচ্ছে। প্রথমের কথা বলছি, কেউ পরিচয় দেয়নি বা কেউ বলেনি যে এটা আমার অমুক হয় তমুক হয়, তবে এখন কিন্তু সবাই পরিচয় দেয় যে এ আমার এই, এ আমার সেই, এরকম করে। কিন্তু প্রথমের যে ঝড়টা আমি বয়ে এসেছিলাম, সেই ঝড়টা আবারও এসেছে। হ্যাঁ বন্ধুরা, আবার কানফুসুরি কথা আমি শুনছি যে আমি বাড়ির প্রত্যেকটা মানুষকে নষ্ট করে ফেলেছি, বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে দেখে ব্লগ করছে। ব্লগ মানেই হচ্ছে মানে ব্লগ মানে হচ্ছে সংসারের কেচ্ছা বিক্রি করা, ফালতু জিনিস একটা, মানে একটা আমার পুরো ফ্যামিলিটা, মানে পুরো পরিবার, মানে আমাদের পুরো বাড়িটা একটা, মানে কি বলবো, খারাপ হয়ে গেছে আর কি এই ব্লগ ভিডিও করাতে। মানে লোকে নাকি খারাপ বলছে, হ্যাঁ, এরকম কথা আমাকে শুনতে হচ্ছে। তো কথাটা শুনে এতটা খারাপ লাগলো, যেখানে আমরা খেতে পারতাম না, যেখানে আমরা ভালো পড়তে পারতাম না, যেখানে কোথাও যেতে নিলে আমাদের 10 বার ভাবতে হতো, কিছু একটা কিনতে নিলে আমাদের 10 বার ভাবতে হতো আমাদের পকেটে আদৌ টাকা আছে নাকি, 500 টাকা খরচা করতে নিলে যেখানে আমাকে মানে ভেবেচিন্তে কাজ করতে হতো, মাসের শেষে কিস্তি প্লাস বাচ্চার স্কুলের বেতন কিভাবে দেবো, নর্মাল স্কুলের বেতন যেরকম 400 টাকা 500 টাকা হয় মাসে, সেই বেতনটা দিতে নিয়েও যখন এতবার ভাবতে হতো আমাকে, তো সেই জিনিসটার থেকে আজ যখন বেরিয়ে আমি এই ইউটিউবে ব্লগিং করে আজ নিজেকে মানে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, নিজেকে সুন্দরভাবে চলতে পারছি, কোনো রকম আমাদের অসুবিধা হচ্ছে না, তো সেখানে মানুষ এইসব বলতে পারছে আমি ফ্যামিলিটাকে নষ্ট করে দিচ্ছি, আর আমাকে দেখে সবাই ব্লগিং করছে, আর ব্লগিং করা খুব খারাপ। পাগলের মতন হয়ে গেছে পুরো। মোটামুটি বিছানা পেতে ওই বাসি মানে উঠোন বাড়িঘর সমস্ত কিছু ঝাড় দিয়ে আসলাম। এখনও কিন্তু ঘর দোয়ার গোছানো হয়নি, আর গোছাবো না, হাতে একদম সময় নেই। এখন ছেলেকে নিয়ে আসবো, নিয়ে এসে খাওয়াবো। ছেলেকে এখন নিয়ে আসবো, নিয়ে এসে ওকে খাইয়ে রেডি করবো। আর এই পাশের অবস্থা দেখো, আমার সাথে যাচ্ছে আমার মা, কারণ হচ্ছে আয়ুষের বাবা তো স্কুলে গেছে, পরীক্ষা যেহেতু আয়ুষের। দেখো ছেলেটার পরীক্ষা, আমি স্কুলেও যেতে পারছি না, তাহলে ভাবো কেমন লাগে। ওর হ্যান্ডরাইটিং এক্সাম আজকে, তো দেখা যাক কীরকম হয়। পুরো এই জায়গাটা পুরো টাল হয়ে আছে। এখন আমি ওষুধ খাবো, আমার দাঁতের ব্যথা প্রচণ্ড, মানে কি বলবো আর তোমাদের, দাঁতের ব্যথার জন্য ওষুধটা খেয়ে ভাবলাম স্নানটা করেই নিই, নাকি স্নান না করলে না ভালো লাগবে না, একটু জল ঢেলে তারপর ছেলেকে আনতে যাই, এনে তারপরে খাওয়াই। খেয়ে নিই। চলো বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি। বেরিয়ে গেলাম খুশকে ডাক্তার দেখাতে। খুশের শরীরটা বড্ড খারাপ হয়ে গেছে, মানে জ্বর কাশি কিছুতেই কমছে না। দুটো ডাক্তার চেঞ্জ করা হলো, এখন নিয়ে যাচ্ছে ওকে কোচবিহার অরিন্দম বুটের এখানে। তো দেখা যাক, ওখানে গিয়ে আমার প্রচুর সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে, দেখে ভীষণ ভালো লাগে। যেখানেই যাই না কেন এখন মানুষ আমাকে চিনতে পারে যে এপি ব্লগস, মানে যেখানেই যাই না কেন। দেখি আমি চলে আসলাম পিসির এখানে, আমার বড় পিসির বাড়িতে। এই যে বড় পিসি ভাত বাড়ছে দেখো। আসলে এখানে দাদারা এসেছে, বৌদি এসেছে, একটু দেখা করে গেলাম, যেহেতু কোচবিহারই এসেছি। তো ডাক্তার দেখানো হয়ে গেল, ডাক্তার বললো বুকে অনেকটা কফ জমেছে ছেলের, তো ওষুধ দিল। তো দেখা যাক, না হলে ভর্তি করতে বলেছিল, তাই আমি বললাম যে যেহেতু আজকে আসলাম ওষুধটা খাইয়ে দেখি না, হসপিটালে ভর্তি মানে বলে যদি না কমে তাহলে ভর্তি করবো। আমি ঠিক আছে, তো আজকের দিনটা দেখি, কালকের দিনটা দেখি, না কমলে ভর্তি করবো। জ্বালার শেষ নেই, একদিকে ছেলের পরীক্ষা আর একদিকে এইদিকে। তো ওই যে দেখো পিসি এখানে ভাত বাড়ছে। আমার যখন নতুন ঘর হচ্ছিল তখন আমি আমার পিসির বাড়িতে এসেছিলাম, হ্যাঁ, আজ থেকে প্রায় 3 বছর আগে। পিসি ঘরের মানুষ এসব। কি রান্না করছো? মাছের ঝোল, বাহ কি সুন্দর। পিসির হাতের খাবার মানে ঠাকুমার হাতের স্বাদ। শুটকি মাছ, মুড়ি ঘন্ট, বাহ, ওয়াও, ডিমের বড়া, ও অনেক কিছু, তো অনেক কিছু রান্না করছো। এখন আমরা খেতে বসি বাইরে। কেমন খাইতেছো? ভালো। কত কি রান্না করেছে দেখো পিসি। আবারও সেই ঝড় এসেছে, কথাটা আমি বলেছি, আবারও কিসের ঝড় সেটাই আমি তোমাদের বলতে চাইছিলাম। বারবার এই একটার পর একটা কথা আসছে, ভুলে যাচ্ছি। সেটা হচ্ছে আবার সবাইকে বলা হচ্ছে যে ব্লগিং করা খারাপ। বন্ধুরা কি যে হুলস্থুল বাড়িতে এসে, মাকে জোর করে আটকে রেখেছি,
যে মা বসো, আমার ঘরে দুয়ারের তো অবস্থা ছিল না, সব মাকে বসিয়ে রেখে আমি এগুলো ঘর দুয়ার পরিষ্কার করলাম, ট্রলির থেকে যা কলকাতায় নিয়ে গেছিলাম সব কিছু বার করে সেগুলোকে গোছালাম। এই দেখো ঘর দুয়ার কী ছিল দেখো, সব গুছিয়েছি, গুছিয়ে ঘর মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, রান্নাঘর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন, শুধুমাত্র ওই ঘরও গোছানো হয়ে গেছে, শুধুমাত্র ঠাকুর ঘরটা গোছানো হয়নি, কারণ এখন আমি রান্না করবো। এগুলো করতে করতে রাত্রিও হয়ে যায়, ছেলের আবার কালকে ড্রয়িং মানে কালারিং পরীক্ষা আছে, এক্সাম আছে আর্টের, তো কালার করা, তো ওকে আবার ওই ঘরে আর্ট করতে দিলাম, ওর বই আছে, ও শুধু কালার করবে। এবার আমি রান্না করব হচ্ছে দেশি মুরগি। আমার দাদা এসেছে তোমরা জানো, তো দাদাকে খাওয়ানোই হয়নি, আবার ফ্ল্যাটে চলে যাব, বৌদিকে খাওয়াবো, বৌদি তো এখানেই থাকবে, দাদা তো চলে যাবে, তো তাই দাদাকে ভাবলাম যে একটুখানি রান্না করে খাওয়াই আর কি। দাদা দেশি মুরগি ভীষণ ভালোবাসে, তো আয়সরবাকে বললাম নিয়ে আসো, আর মাকেও আটকে রেখেছি, আমি দাদার সাথে একবারই বাড়ি যাবা। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো এটা আমার কীরকম দাদা, এটা আমার হচ্ছে পিসাত্তো দাদা, যেই পিসি আমার বাড়িতে থাকে সেই পিসির ছেলে, দাদা তো এখানে থাকে না, সেই জন্য। তো যাকে এই যে দেখো, সব থেকে যুদ্ধতম কাজ হচ্ছে আমার ছেলেকে ঘুম পাড়ানো, এক ফোঁটা ঘুমায় না, তো ছেলেকে ঘুম পাড়ালাম, এবার ওকে একটা পাতলা কিছু গায়ে দেবো, ও ঘেমে যাচ্ছে, জ্বরের শরীর না, ওষুধ খাওয়ালে ও ঘেমে যায়, তো এখন আপাতত জ্বরটা নেই, তারপরেও একটা পাতলা কিছু দিয়ে ওকে আমি ঢেকে দেবো। তো হলো, চলো আমার ভাত বসিয়ে দিয়েছি, এখন শুধু মাংসটা বানাবো। ওখান থেকে এসে কী কী কাজ করেছে তোমাদেরকে দেখায়নি, তো এখন আমি ছেলেকে গায়ে দিয়ে, এই বিছানাটা আমার আওয়াজ করে দেবে, খবর যে একটা কাঠের খাট কিনতে পারবো, এই দেখো কেমন আওয়াজ করে, দেখতে পাচ্ছ? দাদা দাদা রসুন ছুলে, হ্যাঁ তো হ্যাঁ খাবো। তো ওই যে মাংসটা কাটা হলো, এখানে 3 পোয়ার মতো দেশি মুরগি আছে, আর এখানে মা এই যে রসুন ছুলে দিচ্ছে, পেঁয়াজ রসুন যা আছে সব কিছু ছুলে দিচ্ছে। কি দেখি কেমন করেছো, দেখি দেখি। কালার কি করো নেই, অন্য কিছু তো কি কালার করতাম, দেখো এই যে খুশকাশে, তো আমি ভাত উপর দিয়ে দিলাম, ভাতটাকে নামিয়ে দিব, না হলে না বেশি গলে যাবে। তো চাল বাড়ন্ত ছিল, একটুখানি বাসমতি ছিল, সেটাকে মিক্সড করে নিলাম অল্প, আর পুরো রান্নাঘর কিন্তু একদম মোছা পরিষ্কার পুরো। তো চলো এবার মাংসটা, আলু ভাজাটা করে মাংসটা বানাবো। এই কড়াইটা দেখলে বলে কি এত নোংরা কড়াই, কিন্তু নোংরা নয় বন্ধুরা, আমার যেটা ভালো কড়াই সেটা তো ফ্ল্যাটে, তো এই কড়াইটা হচ্ছে কালির কড়াই, মানে কি বলতো আমি কালিটা ইচ্ছে করে মাজি না, এটাকে পুরো কালো করতে চাচ্ছি কড়াইটাকে, তাহলে কি বলতো আমার কষ্ট কম হবে, আর এটা যেহেতু কালি হয়েই গেছে, এটা মাজতে পারিনি, তো সেহেতু আমি ভাবছি পুরোটা এটাকে কালো করবো। এই দেখো কালো হয়েও যাচ্ছে, ঠিক আছে, যার জন্য এটা এরকম, এটা প্রত্যেক দিন মাজা হয়, কিন্তু আমি কালিটাকে উঠাচ্ছি না, এটাকে পুরো কালো করব, লোহার কড়াই যেরকম হয় না সেরকম। তো ঘরে সেরকম কিছু ছিল না, তো ভাবলাম আলু ভাজা করি আর মাংসটাই করি, যে মাংসের জন্য সব কিছু রেডি, বাট মশলা বাটবো, আমার ছেলে উঠে পড়বে, তো ভাবছি কি করা যায়, দাঁড়াও। রান্নাবান্না তো বসিয়ে দিলাম, বসাতে বসাতে লাস্টের আমার কথাগুলো শেষ করি তোমাদের সাথে। যে ব্লগিং করা খারাপ, যেই কথাগুলো মানুষ বলছে, মানে ব্লগিং করলেই সংসার ফ্যামিলিটা নষ্ট হয়ে যায়, মানুষটা নষ্ট হয়ে যায়, এই ঝড়গুলো আবার যারা নতুন ইউটিউবার তাদের ফেস করতে হচ্ছে। তো এই ঝড়গুলো আমার মতো, আমি তাদেরকে বলেছি যে এই ঝড় আবার যখন এসেছে, একদিন সাকসেস পাও সবাই, দেখবে আবার সবার মুখ বন্ধ হয়ে যাবে, ঠিক আমার মতন। প্রথমে যখন আমাকে মানুষ এইভাবে বলতো, তখন আমিও একটা জেদ নিয়ে বসেছিলাম যে আমাকে যে করেই হোক দাঁড় হতে হবে, সবার মুখটাকে বন্ধ করতে হবে। তো আমি তাদের একটাই কথা বলি যে তোমাদেরও এইভাবেই দাঁড় হতে হবে, মানে নিজের চেষ্টায় দাঁড়িয়ে সবার মুখটা বন্ধ করতে হবে। তো যাকগে চলো, মানে তুমি না খেয়ে থাকলেও তোমাকে কেউ এসে খাওয়াতে আসবে না, তুমি অসুস্থ হয়ে পড়ে থাকলেও তোমাকে কেউ দেখতে আসবে না, তাই নিজের নিজে ভালো বুঝে কেউ যদি সম্পর্ক রাখতে চায় রাখবে, না রাখতে চায় রাখবে না, কোনো সমস্যা নেই, দরকারই নেই আমাদের পরিচয় দেওয়ার, আমরা কে হই, মানে এমন ভাবনা চিন্তা যে আমাদের পরিচয় দিতেও তাদের একটা লজ্জা করে যে আমরা ব্লগিং করি। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, পরিচয় দেওয়ার দরকার নেই, রাখারও দরকার নেই, প্রয়োজন পড়লে সবাই সবাইকে দরকার পড়ে, তো এটা নিশ্চয়ই মাথায় রাখবে, ঠিক আছে। তবে নিজে কর্ম করে খাচ্ছি, মাথা উঁচু করে খাচ্ছি, কারো থেকে 1 টাকা ধার করেও খাচ্ছি না, বা কেউ আমাদের সংসারটা চালাতেও আসছে না, আমরা নিজের মতো করে ব্লগিং করে চলছি, ব্যাস এইটুকুই বলবো।
তো ব্লগিং করা যদি খারাপই হতো তাহলে এত বড় বড় মানুষ মানে চাকরি করা মানুষগুলো ছেড়ে ব্লগিং করছে, যদি ব্লগিং করা এতটাই খারাপ হতো। তো যাকগে চলো, দেখো এখানে আমি সুন্দর করে দেশি মুরগির মাংসটা বানাচ্ছি। দাদা এসেছে, কি খাওয়াবো বুঝতেই পারছিলাম না, হঠাৎ করেই প্রোগ্রাম যেহেতু চলে যাব। মাংসটা দিয়ে দিলাম, তোমাদের আর দেখানো হলো না। এই দেখো, আগে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। ওইদিকে বাবু উঠে পড়েছে, কান্না করছে, মা নিয়ে বসে আছে। তো এদিকে মশলাটা হতে হতে ফাইনালি আমার কিন্তু মাংসটা বানানো হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, জানি না খেতে কেমন হবে, দাদা বলবে। খুব তাড়াহুড়ো করে বানালাম, বাবু এদিকে উঠে গেছে, কান্না করছে। হ্যাঁ, খুব তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি আর কি। চলো এটাতে তুলে দিই। মাংসটা না উনুনেই ভালো হয়, জানো তো, গ্যাসে অত মাংস টেস্ট হয় না। অবশ্য এটাও ঠিক, যারা পারে সব জায়গাতেই পারে, কিন্তু আমার মনে হয় উনুনের রান্নাটা একটু অন্যরকম হয়। সবসময় তো আমরা মাংস উনুনেই খাই, গ্যাসে কিন্তু খুব একটা খাই না। আমার এখনও মনে পড়ে পালিয়ে বিয়ে করার পর আমার বাবার মাথাটা আমি যে পরিমাণ হেট করেছিলাম। আজ আমার বাবা, তোমরা হয়তো বিশ্বাস করবে না বললে, কতটা মাথা উঁচু করে বাঁচে, সব জায়গাতে আমাদের পরিচয় দেয় যে এই আমার মেয়ে, এই আমার 2 মেয়ে, এই কাজ করছে সেই কাজ করছে, কতটা মাথা গর্বের সহিত বলতে পারে। তখন সেই জিনিসটা আমার যে দোষটা সেটা কিন্তু ঢাকা পড়ে যায়, তাই না? তখন আমি একটা জেদ নিয়েছিলাম যে আমি যে করেই হোক আমি দাঁড় হতেই হবে, আমাকে কাজ করতেই হবে। নয়তো কি প্রেগনেন্ট অবস্থায় কেউ ক্রিম বিক্রি করতে লোকের বাড়ি যায়? তুমি বলো তো, তোমরা বলো তো। আমার মধ্যে এতটাই চেষ্টা ছিল, সব সময় চেষ্টা করতাম যে কোনোভাবেই হোক আমাকে দাঁড় হতেই হবে। তাই আজকে হয়তো ঠাকুরের কৃপায়, তোমাদের ভালোবাসায় এপি ব্লগসকে তোমরা সবাই চিনো, জানো, এই আর কি। তো যাকে আর কি বলবো, কিছু বলার নেই। গরম গরম মাংস ভাত, সবাই চলে এসো একসাথে খাওয়া দাওয়া করি। সেখানে বসেছে, আর এদিকে দাদা আর আয়ুষ বাবা বসবে, পরে আমি খাবো। এখন খুশকে নিব আমি। আসো, চলো জব কর। এই যে এই জিনিসটা আমি লাগালাম উল্টে বাড়িতে থাকলে, বুঝছো? এটা আমি নাই করে যে সেম করে দিচ্ছি, এটা ভালো লাগে কিন্তু দেখতে। কি রে বাবা, একটু ভাত ওইখানে ডাইনিং এর মধ্যে দেওয়া আলাদা ইয়েতে যদি লাগে তাই ওখান থেকে নিতে পারবে। আমি দিব বলা, তুমি বসো। অন্ধকার বন্ধুরা, আমার ঘরে লাইট ফ্যান কিছুই নেই। যবে বাথরুম ঠিক হবে তবে কাজ চলতেছে তো এরকম হবে। এই যে তুই কাজগুলো লাগাইছিস, বারে তুই যেগুলি লাগাইছিস পদ্মা কর। আরে পদ্মা বলছি না, বাড়িটা দেখো থাকা হয় না, মনে কর লাগাইছি তো টোটাল সব লাগাইছি, গ্লাস সব এলা দেখো। এই যে আমার বাচ্চাটা খালি খালি না উঠে পড়ে, আমার টুকলু বাচ্চাটা আছে না, না খা না খাও। এই যে বাবা দেখো দেখো এদিকে, আমার এই যে কুটুলু বাচ্চাটা না খালি খালি উঠে পড়ে আর কান্দি দেয়, হ্যাঁ বেয়া করে। যার জন্য প্যাক করছো কি কয় মাংস খাই হইবে আনতে না করলি তো। আমি না করছি, অন্য কোয়ালিটি মাংস খায় না, এই খায় না, ওই খায় না, কোনোটা যাইবি না, বাড়ি থাকবি। নিজেও তো ওই সময়টা পার করে আসছি। বলে বিয়ে গুলো দেখ না, বসতে কেমন লাগবে, সকাল লাগবে আমার বেশি কেমন বড়দিন লাগবে না, বড়দিন লাগবে না। আরে ক্যামেরাটা রে, সত্যি খুব টেস্টি ছিল। ইউটিউবে চল পারবি লোকাল মুরগি না সেই সেই এদিকে তাকে ক, হ্যাঁ ক্যামেরার তাকে ক, হ্যাঁ ক্যামেরার তাকায় ক। আর তুই ইয়ে থাকে মাংসটা পার হয় মানে শেফ বলে তো, হুম, কিন্তু আজকে তোর মাংসটা এত টেস্ট হয়েছে, আমার তো ভালো লাগে না। 100 আমি খাইলাম, আমার তো ভালো লাগে নাই। আমি যদি আমি বলতে পারতো মাংসটা কেমন টেস্ট হয়েছে কথা না ভালো হয় নাই, সত্যি করে মোটামুটি ভালো হয়েছে। মোটামুটি। কি বলতো, আমি সেদিন রান্না করছি,
অনেক টেস্ট হয়েছে। আমারটা আলাদা ফ্লেভার আছে। হ্যাঁ অনেক ফ্লেভার টেস্ট আলাদা হতে পারে কিন্তু এখন কি বলতো, টেস্টটা কিরকম আমি গেলে কোন রকম কিন্তু ঘাটার বাটার করে রান্না করছি, ফ্লেভার আলাদা আছে। কাহিনী এটা করতে পারবো না অনেক টেস্ট হয়েছে ওর, এটার সেটা থেকে আমি অনেক বলতে বেস্ট হয়েছে। পারলাম না। নিজের রান্নার প্রশংসা আমাকে বারবার করতে হয়, মানে আমার বরের, কিন্তু আমার রান্নার প্রশংসা ছাড়ো। দাদাকে পুরো গামলা দিয়ে দিয়েছি, বলছি তোর যতটা মন চায় তুই, কারণ বাড়ি থেকে গেলে লোকাল মুরগি আর পাবে না। যাকে আমার বরের মুখে কখনোই তোমরা শুনবে না যে আমার রান্না ভালো হয়েছে। তো দাদা এত প্রশংসার পরেও আমার বর কিন্তু করলোই না। যাকে চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।